প্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল প্রেজেন্টস ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে মহিলাদের অবাঞ্ছিত লোম, কারণ ও প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রোকন উদ্দিন, চর্ম, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে মহিলাদের অবাঞ্ছিত লোম এর কারণ এবং প্রতিকার নিয়ে। শুরুতে আমি জানতে চাই যে লোম কিন্তু আসলে খুবই জরুরি এবং মহিলা বলি বা পুরুষই বলি সবার শরীরেই থাকে। অবাঞ্ছিত লোম বলতে আমরা কি বুঝি? কখন আমরা বলবো যে অবাঞ্ছিত লোম? আমাদের শরীরে লোম, আপনি যেমন বললেন যে সৌন্দর্যের প্রতীক, তো লোম আসলে দুই ধরনের। একটা হচ্ছে টার্মিনাল হেয়ার আমরা বলি, আর একটা হচ্ছে ভেলাস হেয়ার, যেগুলো মাথায় থাকে, যেগুলো মোটা হয়, লম্বা হয়, এগুলো টার্মিনাল হেয়ার। আর যেগুলো শরীরের অন্যান্য জায়গায় হালকা কালারের এবং ছোট লোম থাকে, সেটা আমরা বলি হচ্ছে ভেলাস হেয়ার। এখন যখন পুরুষ হরমোনের প্রভাবে এই ভেলাস হেয়ারগুলি টার্মিনাল হেয়ারে রূপান্তরিত হয়, তখন আমরা বলতেছি যে হ্যাঁ, অবাঞ্ছিত লোম। এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে জায়গায় চুল থাকার কথা না, যেমন দাড়ি বা গোঁফ বা অন্যান্য জায়গায়, যখন ওই এরিয়াগুলিতে বুকে, হাতে, পিঠে, অন্যান্য জায়গায় চুল চলে আসতেছে, তখন আমরা বলতেছি যে না, এই চুলটা অবাঞ্ছিত। এই যে অবাঞ্ছিত লোম হচ্ছে এবং যেই জায়গায় আসলে লোম থাকার কথা ছিল না সেখানে লোমগুলো আমরা দেখছি, এর পেছনে কি কি কারণ হতে পারে? সাধারণত আমাদের 5 থেকে 10% মহিলাদের তার রিপ্রোডাক্টিভ সাইকেলের কোনো না কোনো স্টেজে অবাঞ্ছিত লোমের মুখোমুখি হতে পারেন। সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা ডিজিজ। সেই ডিজিজে হয় অনেক সময়, আমি প্রথমে বলছি যে অ্যান্ড্রোজেন, একটা পুরুষ হরমোন লেভেল বাড়ার কারণে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার বা অ্যান্ড্রোজেন যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গায় হাইপারপ্লাসিয়া, এগুলোর কারণে অনেক সময় হতে পারে। আবার বিভিন্ন ওষুধপত্র খাওয়া হচ্ছে, যেমন এখনকার পিল যেগুলো আছে সেগুলো অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ক্যারেক্টার আছে, কিন্তু আগের পিলগুলি অ্যান্ড্রোজেনিক ক্যারেক্টার সহ ছিল, এবং সেই ক্ষেত্রে পিলও একটা বড় কারণ ছিল। এবং এখনকার মহিলারা যে বিভিন্ন লাইটেনিং ক্রিম ইউজ করতেছে, তার মধ্যে স্টেরয়েড থাকে। স্টেরয়েড কিন্তু একটা বড় কারণ অবাঞ্ছিত লোমের। এবং অনেক সময় আমরা দেখি ফ্যামিলিয়াল কারণে, অনেক সময় পরিবারের মধ্যে অনেকেরই লোম হয় বা লোম থাকে। তো এইগুলো সাধারণত কারণ হিসাবে, সাধারণত ম্যাক্সিমাম রোগীর এই কারণগুলির মধ্যে আমাদের পেয়ে থাকি আমরা। আপনি শুরুতেই যে কারণটি বললেন যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সেক্ষেত্রে দেখা যায় যে এই লোম বেড়ে যায়। কিভাবে বুঝবো যে একজন সাধারণ মানুষ হয়তো তার আর কোনো উপসর্গ নেই, সাইন সিমটম নেই, শুধু লোম দেখে কি আমরা বুঝতে পারবো, বা আর কি কিভাবে বোঝা যায় যে তার পলিসিস্টিক ওভারি আছে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আসলে তিনটা জিনিস আমরা সাধারণত পাই। একটা হচ্ছে যে মহিলাদের আলট্রাসোনোগ্রাম পেলে ডাক্তাররা ডিক্লেয়ার করতেছে যে না, পলিসিস্টিক ওভারি আছে। আমরা অ্যান্ড্রোজেন লেভেল যখন আমরা পরীক্ষা করতে দেই, অনেক সময় অ্যান্ড্রোজেন বেশি পেতে পারি, অথবা অ্যান্ড্রোজেন বেশি থাকার জন্য শারীরিক যে পরিবর্তনগুলি, যেমন একনি, আনওয়ান্টেড হেয়ার, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, মহিলাদের ছেলেদের মতো মাসেল মাস বাড়া, ওজন বাড়া, এই এই সাইন সিমটম বা এইগুলো যদি থাকে, এবং মাসিক মহিলাদের যদি বছরে 8 বারের কম হয় বা মাসিকের সাইকেল 35 দিনের বেশি হয়, এই তিনটা কারণ, যে মাসিক, অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়ার জন্য কিছু সাইন সিমটম, এবং আলট্রাসোনোগ্রামে যদি পলিসিস্টিক ওভারি, এই তিনটার যে কোনো দুইটা যদি আমরা পেয়ে যাই, আমরা তখন বলি যে হ্যাঁ, এই মহিলা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগতেছেন বা এই অসুখ উনি সাফার করতেছেন।
আমরা কিন্তু আসলে অনেকগুলো কারণ দেখছি যে এই ঘটনা ঘটতে পারে। আপনি একটি কারণ বললেন যে স্টেরয়েড। স্টেরয়েড কিন্তু কোনো, কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্টের রোগীদেরকে দিচ্ছি বা আরও অন্যান্য অনেক অসুখেই আমাদের স্টেরয়েড দেয়া লাগতে পারে এবং কেউ, কেউ হয়তো দীর্ঘমেয়াদীভাবেই স্টেরয়েড নিতে বাধ্য হন। সেক্ষেত্রে তারা কি এই ধরনের অসুবিধায় পড়তে পারেন? মানে লোমের পরিমাণ কি বেড়ে যেতে পারে? একটা জিনিস হচ্ছে কি যে আপনি বিশেষজ্ঞ ডাক্তার বা আমাদের দেশে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো যদি কেউ চিকিৎসা নেন, আমার মনে হয় আমাদের দেশের ডাক্তাররা এটাতে এই এই স্টেরয়েড ইউজ করার ব্যাপারে যথেষ্ট দক্ষ এবং তাদের সমস্যা আসার কথা না। মূল সমস্যাগুলি চলে আসে যখন রোগীরা নিজেরা চিকিৎসা শুরু করেন অথবা ডাক্তার না তারা যখন চিকিৎসা দেন, তখন এই সমস্যাগুলির সম্মুখীন আমরা বেশি হই। যেটা আপনি বলছিলেন যে রং ফর্সাকারী ক্রিমগুলো সেখানে যে স্টেরয়েড ব্যবহার করা হয় তার কারণে কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, রং ফর্সাকারী ক্রিম, একটা জিনিস হচ্ছে আপনি জানেন যে রং ফর্সা বাজারে যে রং ফর্সাকারী ক্রিম আছে বা ইভেন মহিলারা যেগুলো ইউজ করে ম্যাক্সিমামই স্টেরয়েড, একদম পিওরলি স্টেরয়েড, কোনোটা রং ফর্সাকারী ক্রিমের সাথে স্টেরয়েড ইউজ করা হয়। এবং স্টেরয়েড যেটা করে ইনিশিয়ালি হাইপোপিগমেন্টেশন বা ফর্সা করে চামড়া, এবং স্টেরয়েড তো আপনি জানেন যে এগুলো কম দাম মার্কেটে, ফলে এটা খুব সহজে লুফে নেয় সাধারণ মানুষ এবং আলটিমেটলি তারা তো বাহ্যিকভাবে তারা তো রেজাল্ট সঙ্গে সঙ্গে পাচ্ছে, তো ফলে আরও বেশি উৎসাহিত হয় এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড দিনের শেষে যখন আমরা এই রোগগুলি পাই, তখন শুধু যে অবাঞ্ছিত লোম তা না, স্কিনের অন্যান্য যে সাইড এফেক্টগুলি স্টেরয়েডের জন্য হয়, চামড়া পাতলা হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যা, সেগুলো নিয়েও আসে। যখন একজন রোগী আপনাদের কাছে আসেন, এসে হয়তো বললেন যে তার মুখে বা হাতে বা যে কোনো একটি জায়গায় অনেক বেশি লোম তার কাছে মনে হয়, অনেকগুলো কারণে কিন্তু হচ্ছে এই সমস্যা। আপনারা প্রথমে ডায়াগনোসিস করেন কারণটা কিভাবে? প্রথম পদক্ষেপটা কি হয়? আসলে আমরা যেটা ইনিশিয়ালি যেটা চেষ্টা করি যে যে পেশেন্টটা লোকালাইজ কোনো এটা কারণে হচ্ছে, ফ্যামিলি হিস্ট্রির জন্য আছে কিনা, বা এটা সমস্ত শরীরে যে হার্সুটিজম বলে একটা শব্দ আছে যে পুরুষের প্যাটার্নে চুল চলে আসা, সেগুলো হচ্ছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ আমার অ্যান্ড্রোজেন, এই যে একটু আগে আমি বললাম যে অ্যান্ড্রোজেন বাড়ার জন্য যে সাইন সিমটম যেগুলো থাকে, যে ওয়েট বাড়া, কি বলে একনি, মাসেল মাস, ছেলেদের মতো মাসেল হয়ে যাওয়া, এগুলো সবই যদি প্রেজেন্ট থাকে, তখন কিন্তু আমরা সরাসরি অ্যান্ড্রোজেন লেভেলটা পরীক্ষা করার চেষ্টা করি, পিসিও এক্সক্লুড করার চেষ্টা করি বা আদার কজগুলি এক্সক্লুড করার চেষ্টা করি। যদি দেখি যে কজ আমরা পাচ্ছি না বা কোনো ডেফিনিট কজ নাই, তখন আদার অন্য কারণে, যেমন অনেক সময় দেখা গেলো কোনো ক্রনিক রাবিংয়ের জন্য, কোনো জায়গায় ক্রনিক ইরিটেশনের জন্য কিন্তু চুল আসতে পারে। অনেক সময় মহিলারা সামান্য ওই ভেলাস হেয়ার থাকে সেগুলো রিমুভ করে, থ্রেডিং ইউজুয়ালি পার্লারগুলিতে খুব ইউজুয়ালি হয় বা বাসায়ও করে, তো সেগুলো ও কিন্তু টার্মিনাল হেয়ার বা এই অবাঞ্ছিত লোম তৈরির একটা বড় স্টেজ বা হতে পারে। আমাদের চিকিৎসা, এই এই অসুবিধার জন্য আমরা কি চিকিৎসা দেই সেটা নিয়ে কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণের মধ্যে ফেরত আসবো, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল মহিলাদের অবাঞ্ছিত লোম, কারণ ও প্রতিকার নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে কি কি কারণে আসলে এই অবাঞ্ছিত লোমের সমস্যা হতে পারে একজন মহিলার। এবারে আমরা আসি চিকিৎসা পদ্ধতিতে। যখন এই সমস্যা নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসবেন, কি কি অপশন আছে আমাদের হাতে তাকে চিকিৎসা দেওয়ার? প্রথম যখন আসে, আমরা এতক্ষণ যে আলাপ করলাম যে এটা অ্যান্ড্রোজেন হরমোন রিলেটেড সমস্যা, সাধারণত এটার চিকিৎসা আমরা যেটা করি সেটা হচ্ছে যে হরমোন লেভেলটা প্রথমে দেখার চেষ্টা করি। যদি হরমোন লেভেল বেশি পাই, তখন আমরা যদি প্রয়োজন মনে করি যে আমরা হরমোন বিশেষজ্ঞ অনেক সময় সাহায্য নিচ্ছি।
কিছু কিছু রোগী কিন্তু শুধু মাসিকের সমস্যা নিয়ে গাইনোকোলজিস্টের কাছে আমাদের দেশে যান। আমরা অবাঞ্ছিত লোম না থাকলে এই রোগীগুলি ইনিশিয়ালি পাই না, অথবা লোম থাকলেও অনেকে মনে করে যে না, এটা রিমুভ করার প্রয়োজন নাই। তো আমরা ডায়াগনোসিস যখন করার পরে চিকিৎসা যখন শুরু করি, তখন সাধারণত ড্রাগ দিয়ে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটা কন্ট্রোল করার চেষ্টা করি, এবং তার ওয়েট যদি থাকে ওয়েট কমানোর জন্য ওষুধপত্র দেই, এবং যদি প্রয়োজন মনে করি যে গাইনোকোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা নিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুগীরা প্রথম ডায়াগনোসিস কিন্তু অনেক সময় যে মাসিকের সমস্যা নিয়ে ডায়াগনোসিস হয় সেটা শুধু না, এটার আমাদের দেশে বা সমস্ত ওয়ার্ল্ডেই ইনফার্টিলিটির একটা বড় কজ কিন্তু হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং রোগীগুলি ইনিশিয়ালি যখন আমরা 12 বছর বয়স, 15 বছর বয়স বা 14 বছর বয়সে যদি আমরা পাই, সেক্ষেত্রে যতটা আমরা দ্রুত রোগীকে ট্র্যাকে নিয়ে আসা যায়, রোগীগুলির ডায়াগনোসিস অনেক সময় হয় দেখা গেলো আফটার ম্যারেজ, যখন বাচ্চা হচ্ছে না 2-3 বছর পরে প্রথম ডায়াগনোসিস হয় যে উনি এই সমস্যার মধ্যে সাফার করতেছেন বা উনি এই সমস্যায় আক্রান্ত হয়েছেন। তো আমরা আমাদের ট্রিটমেন্টের একটা বড় অংশ হচ্ছে আমরা হেয়ার রিমুভিং, যেটা হেয়ার রিমুভ আমরা লেজারের সাহায্য নিচ্ছি। এখন আমরা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে হেয়ার রিমুভের জন্য 3 ধরনের লেজার আমরা ইউজ করতেছি, ইন্ডিয়াক, ডায়োড এবং ক্যালিব্রেটেড পালস লাইট। ডায়োড লেজার, এখানে প্রশ্ন আসতে পারে যে লেজার দিয়ে আমি যে হেয়ার রিমুভ করব সেটাই শেষ কিনা। আমি কিন্তু প্রথমেই বলছি যে নাম্বার 1 হচ্ছে যে আমার ড্রাগ দিয়ে আমার কজ কন্ট্রোল করতে হবে। প্রথমেই যে হরমোনাল ইমব্যালেন্সটা সেটাকে আগে আমরা ট্রিট করব ড্রাগ দিয়ে। আবার এখানে একটি প্রশ্ন আমার, যে ড্রাগ দিলাম এবং তার ধরেন হরমোনাল যেটা পলিসিস্টিক ওভারি ছিল সেটাকে আমরা ঠিক করতে পারলাম এবং হরমোন লেভেলটাকেও আমরা ঠিক রাখতে পারলাম, তাহলে যতদিন পর্যন্ত তার হরমোন লেভেলটা নরমাল থাকবে ততদিন পর্যন্ত কি সেই সমস্যার তার আর হবে না, এরকম কি ব্যাপারটা, নাকি আবারও ভবিষ্যতে হতে পারে, এই চিন্তাটা মাথায় রাখতে হবে? আমরা যদি কন্ট্রোল চলে আসে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাগের হেল্প ছাড়াই পেশেন্টরা ভালো থাকবে। কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট অনেক সময় যেটা হচ্ছে যে ট্রিটমেন্টটা একটু লেন্দি, অনেক সময় অনেক লম্বা সময় প্রয়োজন হয়, তো অনেক রোগী ধৈর্যটা অনেক সময় থাকে না, সেটা একটা বড় সমস্যা হয়ে যায় আমাদের জন্য। আর সেকেন্ড যেটা বড় সমস্যা হয়, যেটা হচ্ছে যে আমরা যখন লেজারে যাই, রুগীরা চায় যে হ্যাঁ ঠিক আছে, একবার বা 2বার লেজার করার পরেই যে ভালো হয়ে যায় আর যাতে সমস্যা না হয়, কিন্তু প্রাইমারি কজ যে ট্রিটমেন্টের জন্য যে আমাদের সহযোগিতা করা যায়, সেটার ব্যাপারে অনেক রুগী রিলাক্টেন্ট থাকে। হয়তো লেজার করতেছেন কিন্তু ওষুধ বন্ধ রাখছেন, আমরা হয়তো জানতেছি না, হয়তো আমি শুনতেছি যে হ্যাঁ আমি 4বার লেজার করলাম, কোথায় ডাক্তার সাহেব কোনো ইমপ্রুভমেন্ট কেন হচ্ছে না। এটা আমাদের কিন্তু মাঝে মাঝে ফেস করতে হয় বা অনেক সময় ফেস করতে হয়। তো লেজারের প্রসঙ্গে যখন আমি আসছি, লেজারগুলি আসলে পার্মানেন্টলি রিডাকশন করবে, কিন্তু এই যে প্রথমে যখন বললাম যে আমাদের ভেলাস হেয়ারগুলি টার্মিনাল হেয়ারে হচ্ছে অ্যান্ড্রোজেনের প্রভাবে, আমাদের এম থাকবে যে এই টার্মিনাল হেয়ারগুলি রিমুভ করা, এবং আমরা যদি অ্যান্ড্রোজেন লেভেল ঠিক করে ফেলতে পারি, তখন কিন্তু আর এখানে টার্মিনাল হেয়ার আসবে না। আর হেয়ার রিমুভের জন্য আমাদের যে দেশে একটা বড় ভীতি আছে যে লেজারগুলি তে অনেক সাইড এফেক্ট আছে, বা এগুলো ক্যান্সার হয় বা আদারওয়াইজ অনেকগুলি মানুষের মধ্যে ধারণা আছে যে এগুলো করতে চায় না। আমি যখন বলি যে হ্যাঁ এটা করে নেন, এটা লাগবে, তখন বড় রকমের বাধা আসে অনেক ক্ষেত্রেই। তো এটার কারণটা হচ্ছে যে দুইটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে লেজার সাকসেস রেট বা সাইড এফেক্ট এগুলো ডিপেন্ড করতেছে ডাক্তার নিজে, তার উপর গুড মেশিনের উপর, এবং ওভারঅল এক্সপিরিয়েন্স তো আছেই।
কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে লেজারে? কারণ এটাই কিন্তু সবার মানে প্রথম চিন্তা আসে যে লেজার যে দিব সাইড ইফেক্টটা কি হয়, এবং কারো কারো মনে একটি ধারণা থাকে যে বার্ন হয়ে যায় কিনা, পুড়ে যায় কিনা। লেজার নিয়ে এই একটি কমন চিন্তা অনেকের মনেই থাকে। সাইড ইফেক্টগুলো কি কি আপনি কি মনে করেন? একটা জিনিস হচ্ছে যে লেজারটা কিভাবে, এটা তো একটা লাইট, একটা স্পেসিফিক ওয়েভলেন্থের লাইট, যেটা টার্গেট অর্গান, এই ক্ষেত্রে টার্গেট অর্গান হচ্ছে হেয়ার ফলিকেলের মেলানোসাইট বলে একটা সেল, সে সেল যখন এই লেজার লাইটটাকে অ্যাবজর্ব করে সে হিটেড হয়, এবং এই খুব ন্যানো সেকেন্ডে ঘটনাটা ঘটতেছে এবং হিটেড হয়ে সে নিজে ডিস্ট্রাক্টেড হচ্ছে। এই ঘটনা যখন ঘটবে আশেপাশে সেল হিটেড হতে পারে এবং সেখানে বার্ন হতে পারে, কিন্তু এইটাকে মিনিমাইজ করা বা এইটাকে কন্ট্রোল করাই হচ্ছে এক্সপার্টের কাজ। সমস্ত দুনিয়ায় এটা চলতেছে, অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই। তো ইনিশিয়ালি হয়তো আমাদের দেশে প্রথম দিকে কিছু ঘটনা ঘটছে, এটা একটা কারণ হতে পারে, রোগীরা যেটা দেখতেছে সেটা তো একটা। আর সেকেন্ডলি যেটা হলো যে এটার ইমিডিয়েট সাইড এফেক্টের তো বার্ন একটা হয়, আর লেট সাইড এফেক্টে অনেক সময় আমাদের চামড়ায় কালো দাগ হতে পারে বা হাইপোপিগমেন্টেশন হতে পারে, কিন্তু এই সমস্ত সাইড এফেক্টে এখন প্রায় 100% কন্ট্রোল করা আমরা করতেছি এবং সাকসেসফুলি করতেছি। কতগুলো সেশন লাগে লেজারের? এটা কিসের উপরে নির্ভর করে? এইটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা যদি প্রাইমারি কজ এক্সক্লুড না করি, সাপোজ একটা মহিলা টিউমার আছে, অ্যান্ড্রোজেন সিক্রেটিক টিউমার, তখন তো ওষুধে কাজ করবে, তার তো ছোট্ট একটা অপারেশন লাগবে। তো প্রাইমারি কজ এক্সক্লুড না করলে লেজার শর্ট দিয়ে তো খুব লাভ নাই, সেটা 100 দিল না 10টা দিল, ইট ডাজ নট ক্যারি এনিথিং, আবারও ফেরত আসবে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে সাধারণত আমাদের 8টা থেকে 12টা সেশন লাগতে পারে যদি আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করি। এটা ডায়োটের ক্ষেত্রে, ডায়োট হচ্ছে 812 ন্যানোমিটার একটা লাইট, আর এনডিয়াকের ক্ষেত্রে এই কাছাকাছি এরকমই লাগে। সিপিএল লেজার ক্যালিব্রেটেড পালস লাইটে হয়তো কিছু বেশি লাগে। তো সাধারণত রুগীরা আমরা ধরে নিতে পারি যে 8 থেকে 12টা বা 10টার মধ্যে ইনশাল্লাহ একটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এটা কেন 8 থেকে 10টা, কেন একটা না? এটার ব্যাখ্যাটা হচ্ছে যে লেজার লাইটগুলি পার্মানেন্টলি রিডাকশন করে হচ্ছে অনলি গ্রোয়িং হেয়ার। আমরা জানি যে আমাদের হেয়ারটা বিভিন্ন স্টেজে থাকে, গ্রোয়িং স্টেজে থাকে, কিছু অ্যাডাল্ট স্টেজে থাকে, কিছু সে পড়ে যাবে সেই স্টেজে থাকে। তো আমরা যখন শর্ট দিচ্ছি তখন আমি যে কয়টা গ্রোয়িং হেয়ার পাচ্ছি সেই কয়টাই কিন্তু রিডাকশন, পার্মানেন্টলি রিডাকশন হবে। এবং গ্রোয়িং হেয়ার যদি আমি ওখানে 30% পেলাম, বাকি 70% তো পেলাম না, সেটার জন্য আমি আপনার গ্যাপ দিয়ে আবার একটা লেজার শর্ট দিচ্ছি। এই কারণে সেশনটা যদি এমন হতো যে আমি সব 100% গ্রোয়িং হেয়ার পেতাম তাহলে একটা শর্টই যথেষ্ট ছিল, তাহলে আমাদের ওভাবে হতো না। আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে অবাঞ্ছিত লোম নিয়ে এত কিছু এবং অনেক ভুল ধারণা অনেকের মনেই ছিল, আপনি সেগুলো দূর করতে সাহায্য করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এটি নিউজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মহিলাদের অবাঞ্ছিত লোম এর কারণ এবং প্রতিকার নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে এবং কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।